সৌদি আরবে কবে হতে পারে ঈদ উল ফিতর জানা গেল। এদিকে সংস্কার প্রস্তাবে অক্টোবরের মধ্যে নির্বাচন চায় 12 দলীয় জোট। জানাবো মেয়র হিসেবে শপথ নেবেন কিনা জানালেন ইশরাক। সেনা সদস্যকে অপহরণ মারধরের ঘটনায় বিএনপির তদন্ত কমিটি গঠন। এবং সর্বশেষ জানাবো নির্বাচনের প্রস্তুতিতে এনসিপি নেতারা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সৌদি আরবে কবে হতে পারে ঈদ উল ফিতর জানা গেল। 29 মার্চ সন্ধ্যায় সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা যেতে পারে বলে দেশটির জ্যোতিষ বিজ্ঞানীরা পূর্বাভাস দিয়েছেন। ফলে দেশটিতে 30 মার্চ রোববার ঈদ উল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে এবছর দেশটিতে রমজান মাস 29 দিনেই শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। সৌদি আরবের গণমাধ্যমের বরাতে জানা যায়, সৌদি আরবে 29 মার্চ দুপুর 2টায় নতুন চাঁদের জন্ম হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সূর্যাস্তের পরে প্রায় 8 মিনিটের জন্য তা দৃশ্যমান থাকবে। সুপারক এক বিবৃতিতে জানিয়েছে, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যে শাওয়াল মাসের চাঁদ 30 মাস দৃশ্যমান হওয়ার সম্ভাবনা বেশি। এদিকে সৌদি আরবের সুপ্রিম কোর্ট শনিবার সন্ধ্যায় দেশ জুড়ে শাওয়ালের চাঁদ দেখার আহ্বান জানিয়েছেন। শাওয়ালের চাঁদ দেখা গেলে তা রমজান মাসের সমাপ্তি এবং ঈদ উল ফিতরের সূচনার নির্দেশ দেবে। সৌদি আরবের সর্বোচ্চ আদালত এক বিবৃতিতে জানিয়েছে, যারা খালি চোখে বা দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে চাঁদ দেখতে পান তাদের নিকটস্থ আদালতে গিয়ে সাক্ষ্য প্রদান করতে অনুরোধ করা হয়েছে। এবছর সৌদি আরবের রমজান মাস শুরু হয়েছে 1 মার্চ থেকে। যদি শনিবার চাঁদ দেখা না যায় তাহলে রমজান 30 দিনে সম্পন্ন হবে এবং 31 মার্চ সোমবার ঈদ উল ফিতর উদযাপিত হবে। অন্যদিকে যদি শনিবার সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা যায় তাহলে 30 মার্চ রোববার সৌদি আরবের ঈদ উল ফিতর উদযাপিত হবে। সংস্কার প্রস্তাবে অক্টোবরের মধ্যে নির্বাচন চায় 12 দলীয় জোট। শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক সংস্কারের প্রস্তাব ছাড়া বাকি সংস্কার নির্বাচিত সংসদে বাস্তবায়নের প্রস্তাব দিয়ে 12 দলীয় জোট সংক্রান্ত প্রস্তাবনা জমা দিয়েছে। একই সঙ্গে আগামী অক্টোবরের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে বিএনপির মিত্র এই জোট। সাদাত হোসেন সেলিম বলেন, জাতীয় ঐকমত্য কমিশন আমাদের 5টি কমিশনের রিপোর্ট দিয়েছিল, সেখানে আমরা যেসব বিষয়ে একমত হয়েছি তা নির্বাচিত সংসদে বাস্তবায়নের আহ্বান জানিয়েছি। বাকি প্রস্তাবগুলোর উপর পরিবর্তে আলাপ আলোচনা করে ঠিক করেন আহ্বান জানিয়েছেন তিনি বলেন, এছাড়া সংস্কার কমিশনের 8টি প্রস্তাবের উপর আরো আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণের জন্য 12 দলীয় জোটের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবের মধ্যে গণভোট ও রাষ্ট্রের নাম পরিবর্তন বিষয়ে 12 দলীয় জোটের কোনো প্রয়োজনীয়তা নেই বলে উল্লেখ করেন সেলিম। তিনি আরো বলেন, আমরা জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ ও স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজনীয় মনে করি না। 12 দলীয় জোটের পক্ষ থেকে আগামী অক্টোবরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দাবি জানানো হয়েছে। সেলিম বলেন, ঐকমত্য কমিশনের প্রস্তাবে দুদকের সাংবিধানিক সংস্কৃতি দেওয়ার কথা বলা হয়েছে। আমরা মনে করি বিষয়টি স্পর্শকাতর, তাই এটি নিয়ে আবারও পর্যালোচনা করা প্রয়োজন। সেলিম জানান, জমাকৃত 166টি প্রস্তাবের মধ্যে 12 দলীয় জোট 110টির সঙ্গে একমত পোষণ করেছে, 48টিতে দ্বিমত পোষণ করেছে এবং 8টিতে প্রস্তাব নিয়ে আলোচনার অবকাশ রয়েছে। মেয়র হিসেবে শপথ নেবেন কিনা জানালেন ইশরাক। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2020 সালের নির্বাচনে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম এর রায় দেন। এই রায়ের প্রতিক্রিয়ায় ইকরাক হোসেন বলেন, আমরা ন্যায় বিচার পেয়েছি, এটা হলো মূল বিজয়। আমি মেয়র হতে পারবো কিনা বা শপথ নেব কিনা সেটি সম্পূর্ণ দলীয় বিষয়। তিনি বলেন, বাংলাদেশ ন্যায় বিচার ফিরে আসুক। ফ্যাসিবাদী হাসিনা সরকার পতনের পর সাধারণ মানুষ যে ন্যায় বিচার পায় সেটা ধারা শুরু হয়েছে। এই ধারাটা অব্যাহত থাকুক। বাংলাদেশের সর্বস্তরের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আমাদের মূল উদ্দেশ্য। 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উত্তরে আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম ও দক্ষিণে আরেক আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। নির্বাচিত কমিশন ওই বছরের 2 ফেব্রুয়ারি ভোটের গেজেট প্রকাশ করেন। এরপর থেকে তারা শপথ নিয়ে মেজর পদে দায়িত্ব পালন করে আসছিলেন। গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তাদের মেয়র পদ থেকে বহিষ্কার করা হয়। অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে ডিএসসিসি নির্বাচন ফলাফল বাতিল চেয়ে 2020 সালের 3 মার্চ মামলা করেছিলেন মেয়র প্রার্থী ইশরাক হোসেন। মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে এম নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বাতেন ও দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সহ মোট 8 জনকে বিবাদী করা হয়েছিল। সেনা সদস্যকে অপহরণ মারধরের ঘটনায় বিএনপির তদন্ত কমিটি গঠন। বরিশালের বালুমহালের দরপত্র নিয়ে এক সেনা সদস্যকে অপহরণ করে মারধর ও মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে বিএনপি একটি তদন্ত কমিটি গঠন করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বরিশালে বালুমহালের দরপত্র নিয়ে এক সেনা সদস্যকে অপহরণ, মারধর এবং মালামাল ছিনতাইয়ের অভিযোগে
হিজলা উপজেলা বিএনপি সদস্য সচিব সহ বরিশাল জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী মামলায় জড়িত হওয়ার ঘটনা তদন্ত করতে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী 5 দিনের মধ্যে তদন্ত শেষে একটি লিখিত প্রতিবেদন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া অভিযুক্ত নেতাদের দলীয় প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ আগামী 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে। নির্বাচনের প্রস্তুতিতে এনসিপি নেতারা। শেখ হাসিনার পতন ঘটানোর ছাত্র জনতার অভ্যুত্থানে নেতাদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। গণপরিষদ গঠনের কথা বললেও দলের 35 নেতা আসন গোছাচ্ছেন। এনসিপির প্রতি সহানুভূতি বাড়াতে এমন আশায় ভোটের মাঠে বাধা হামলা ইতিবাচক হিসেবেই নিচ্ছেন তারা। গাড়িবহর নিয়ে শোডাউনের মতো পুরনো ধাঁচের রাজনীতির সমালোচনা হলেও তারা তা গায়ে মাখছেন না। এনসিপি সূত্র জানিয়েছে, দলটির কয়েক নেতা রাজনৈতিক পরিবারের হওয়ায় নির্বাচনী এলাকায় আগে থেকে তাদের ভালো অবস্থান রয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের সামনে সরিয়ে নেতারা দেশ জুড়ে পরিচিত পাওয়ার এলাকায় প্রভাব তৈরি হয়েছে। আবার অনেকে আগে থেকে নির্বাচনী এলাকায় সামাজিক সাংস্কৃতিক কাজে যুক্ত থাকায় কিছুটা পরিচিত রয়েছে। এই 3 শ্রেণী ছাড়াও এনসিপির জেলা ও উপজেলা নেতৃত্বে আসতে চান এমন অনেকেও নির্বাচনের আগ্রহী। 28 ফেব্রুয়ারি 217 সদস্যের আহ্বায়ক কমিটি নিয়ে আত্মপ্রকাশ করেন এনসিপি। কমিটির সবাই নির্বাচন লড়বেন না এনসিপির ভাবনায় রয়েছেন। নির্বাচন ঘনিয়ে এলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন দলের প্রভাবশালী জনপ্রিয় নেতাদের দলে ভিড়িয়ে প্রার্থী করা। সদস্য সচিব আক্তার হোসেন বলেন, অনেকে স্থানীয় পর্যায়ে গ্রহণযোগ্য সম্মিলিত ফ্যাসিবাদ বিরোধী ভূমিকায় ছিলেন। যেসব মানুষ তারা যুক্ত হবেন এনসিপিতে, সিনিয়র সিটিজেনরাও যুক্ত হবেন। অনেকেরই নিজ নিজ এলাকায় জনসমর্থন রয়েছে। এখনো সারা দেশে এনসিপি বিস্তৃত নয়। বিবৃতি ঘটলে আরো অনেকে যুক্ত হবেন। বিচার ও সংস্কার শেষে তাদের সবাইকে নিয়ে নির্বাচনে ঝাঁপিয়ে পড়বে এনসিপি। অভ্যুত্থানের সামনে সরিয়ে তাদের কয়েকজন রাজধানী ঢাকায় নির্বাচন করবেন। এনসিপির আহ্বায়ক দায়িত্ব নিতে সরকারের উপদেষ্টা পদ ছাড়ায় আশা নাহিদ ইসলাম ঢাকা 11 রামপুরা বনশ্রী আসনে নির্বাচন করতে পারেন। তিনি এলাকায় সময় দিচ্ছেন। সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ নোয়াখালী 6 আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। তিনি হাতিয়াদ্বীপে ফেরিঘাট চালু ভূমিহীনদের জমি বুঝিয়ে দেওয়া, নদী ভাঙন নিয়ে গ্রামে গ্রামে গণশুনানি কর্মসূচি করেছেন। গত সোমবার তিনি হামলার শিকার হন। বিএনপি নেতাকর্মী মাসুদেরও মারধর করেন। এনসিপি নেতারা বলেছেন, বিএনপি এনসিপিকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ভাবছে বলে এমন হামলা হচ্ছে, যা এখনো নিবন্ধন না পাওয়া নবগঠিত এনসিপির জন্য ইতিবাচক। হামলা হওয়ায় জনসহানুভূতি পাবেন মাসুদ। একজন যুগ্ম আহ্বায়ক সমকালকে বলেন, বিএনপি যার উপরে হামলা করবে তিনি এলাকায় বড় নেতা হবেন। এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম পঞ্চগড় 1 আসনে প্রার্থী হতে চান। গত সোমবার তিনি গাড়িবহর নিয়ে এলাকায় শোডাউন করেন। এর সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। তিনি বলছেন, যারা 100 গাড়ি নিয়ে ইলেকশনে ক্যাম্পেইন করতে যায় তারা কি করবে সেটা আমরা ভালো বুঝি। এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবদীপ সমকালকে বলেন, 300 আসনে প্রতিদিন বিএনপির অন্তত 600 নেতা শোডাউন করছেন। বিএনপি শোডাউনের রাজনীতি বন্ধ করুক, এনসিপিও শোডাউনের রাজনীতি চায় না। স্থানীয়রা এতদিন যেভাবে দেখেছেন প্রার্থী তাদের কাছে সেভাবে আসবেন বলে প্রত্যাশা করেন। এনসিপি নেতারা কোথাও শক্তি দেখাতে যাননি, মানুষের কথা শুনছেন। রাজনীতিতে নতুন হিসেবে মানুষের কথা শোনাই এনসিপির রাজনীতি। আরেক মুখ্য সাংগঠনিক হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা 4 দেবিদার থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। তাকে এলাকায় নিয়মিত সভা ও অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায়। অনুষ্ঠানের প্রথম সারির নেতা হিসেবে তিনি কিছু শক্ত অবস্থান থাকবেন। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ভোলা 1 আসন থেকে নির্বাচন করবেন বলে আগে শোনা গেলেও এনসিপি সূত্র জানিয়েছে তাকে ঢাকা 9 আসনে প্রার্থী করা হতে পারে। সামান্তা শারমিন সমকালকে বলেন, নির্বাচন করব কিনা, কোন আসন থেকে নির্বাচন করব তা দল ঠিক করবে। এনসিপি সূত্র জানা গেছে, ঢাকা 17 গুলশান ক্যান্টনমেন্ট এলাকা আসলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসলিম জারা। অক্সফোর্ড থেকে পড়ে আসা ডক্টর জারার সামাজিক মাধ্যমে শিক্ষিত তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতে তাকে গুলশানের মতো অভিজাত এলাকায় প্রার্থী করার আলোচনা করেছে। ঢাকা 13 আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন যুগ্ম সদস্য সচিব আকরাম হুসাইন। অন্তর্বর্তী সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া পদত্যাগ করে রাজনীতিতে যোগ দিলে তিনি ঢাকা 10, ধানমন্ডি, কলাবাগান, নিউ মার্কেট, হাজারীবাগ থেকে নির্বাচন করবেন। আসিফের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। এই উপজেলায় নিয়ে গঠিত কুমিল্লা 3 আসনে বিএনপির প্রার্থী সহ শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদ। তিনি জনপ্রিয়তার নেতা হিসেবে পরিচিত। তাই আসিফ রাজনীতিতে যোগ দিলে কুমিল্লার বদলে থাকার থেকে নির্বাচনে আগ্রহী। যদিও তার বাবা স্থানীয় এক অনুষ্ঠানে জানিয়েছিলেন আসিফ কুমিল্লা থেকে নির্বাচন করবেন। উপদেষ্টা মাহফুজ আলমের ভাই যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মাহির লক্ষ্মীপুরে নির্বাচনের করতে পারেন। সরকার ছেড়ে মাহফুজ রাজনীতিতে যোগ দিলে ঢাকা 18 আসনে প্রার্থী হতে পারেন। এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক SM শাহরিয়ারের পরিবারের ঢাকা 5 ডেমরা আসনের রাজনীতিতে আগে থেকেই প্রভাবশালী হিসেবে পরিচিত। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।